প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগতম। আজকের আমার এই ক্লাসের আলোচ্য বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের, বিশেষ করে এইচএসসি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং উত্তর আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন লক্ষ্য করি, এক স্থান থেকে অন্য স্থানে ডেটাকে স্থানান্তর করার প্রক্রিয়াকে কি বলে? ডেটা ট্রান্সমিশন মোড, ডেটা কমিউনিকেশন, সিনক্রোনাস ট্রান্সমিশন, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। তো এই ক্ষেত্রে উত্তর হবে এই খ নাম্বারটি, ডেটা কমিউনিকেশন সিস্টেম। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের প্রক্রিয়াকে বলা হয় ডেটা কমিউনিকেশন সিস্টেম। পরবর্তী প্রশ্ন, কোনটি ডেটা রূপান্তরক হিসেবে ব্যবহৃত হয়? তো এখানে সঠিক উত্তর হচ্ছে মডেম। কেননা মডেমের কাজ হচ্ছে এই ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করা এবং প্রাপক হিসেবে আবার এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। অর্থাৎ মডেম মডুলেটর এবং ডিমডুলেটরের কাজ করে। পরবর্তী প্রশ্ন, কমিউনিকেশন সিস্টেমের উৎস কি কাজ করে বা কি করে থাকে? তো উৎস বা সোর্সের কাজ হচ্ছে ডেটা তৈরি করা। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারটি, ডেটা তৈরি করা। অর্থাৎ তো এই ক্ষেত্রে আমরা ডেটা কমিউনিকেশনের যে 5টি উপাদান রয়েছে সেগুলি একটু লক্ষ্য করি। তো এই যে লক্ষ্য করি, ডেটা কমিউনিকেশনের 5টি উপাদান হচ্ছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং গন্তব্য। তো এই ক্ষেত্রে উৎস এর কাজ হচ্ছে এই তথ্য তৈরি করা। আমরা ল্যাপটপ, মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে আমরা তথ্য তৈরি করে থাকি, যাকে উৎস হিসেবে গণ্য করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডেটা কমিউনিকেশনের উৎস কোনটি? কিছুক্ষণ আগেই দেখলাম এখানে ডেটা কমিউনিকেশনের উৎস হচ্ছে কম্পিউটার। অন্যদিকে মোডেম, কেবল, টেলিফোন লাইন এগুলি হচ্ছে ডেটা প্রেরণের মাধ্যম। পরবর্তী প্রশ্ন, প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে তাকে কি বলে? অর্থাৎ এক সেকেন্ডে যতগুলো ওয়েভ তৈরি করে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। পরবর্তী প্রশ্ন, টিবিপিএস এর পূর্ণরূপ হচ্ছে টেরাবিটস পার সেকেন্ড। আমরা জানি যে বিপিএস এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড, কেবিপিএস এর পূর্ণরূপ হচ্ছে কিলো বিটস পার সেকেন্ড, এমবিপিএস এর পূর্ণরূপ হচ্ছে মেগা বিটস পার সেকেন্ড এবং জিবিপিএস এর পূর্ণরূপ হচ্ছে এই গিগা বিটস পার সেকেন্ড। সিগন্যালের শক্তি মাপার একক কি? তো সিগন্যালের শক্তি মাপার একক হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ারের মাধ্যমে সিগন্যাল পরিমাপ করা হয়ে থাকে। সাধারণত মডেম মাধ্যম হতে কোন ধরনের সিগন্যাল ডেটা গ্রহণ করে থাকে? তো মডেম মাধ্যম হতে এই অ্যানালগ সিগন্যাল গ্রহণ করে থাকে। অর্থাৎ মডেমের কাজ হচ্ছে বিশেষ করে প্রথমে কম্পিউটার হতে ডিজিটাল সিগন্যাল গ্রহণ করে মাধ্যমে পাঠায়, আবার মাধ্যম থেকে প্রাপক মডেমটি বিশেষ করে অ্যানালগ সিগন্যাল গ্রহণ করে সেটিকে আবার ডিজিটাল সিগন্যাল রূপান্তর করে কম্পিউটারে পাঠায়। পরবর্তী প্রশ্ন, ডেটা কমিউনিকেশনের চ্যানেল কত প্রকার? তো ডেটা কমিউনিকেশনের চ্যানেল সাধারণত দুই ধরনের। অর্থাৎ প্রথম অংশকে বলা হয় ডেটা প্রসেসিং এবং পরবর্তী অংশকে বলা হয় ডেটা ট্রান্সমিশন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডেটার কমিউনিকেশনে প্রেরক ও প্রাপক হিসেবে কাজ করে কোনটি? তো এইখানে যে অপশনগুলি রয়েছে একই সাথে প্রেরক এবং প্রাপক হিসেবে কাজ করে মডেম। কেননা মডেমের কাজ হচ্ছে এই প্রেরক হিসেবে প্রথমে তথ্য পাঠায় এবং প্রাপক হিসেবেও মডেম তথ্য গ্রহণ করার মাধ্যমে আবার সেটিকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে। সেজন্য মডেমকে বলা হয় মডুলেটর ও ডিমডুলেটরের কাজ একসাথে মডেম করে থাকে। পরবর্তী প্রশ্ন, যে যন্ত্র থেকে ডেটা পাঠানো হয় তাকে কি বলে? প্রেরক যন্ত্র বলা হয়। অর্থাৎ আমরা মডেমের মাধ্যমে যদি তথ্য প্রেরণ করি তাহলে মডেম হচ্ছে সেক্ষেত্রে প্রেরক। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, উৎস যন্ত্র থেকে ডেটা নিয়ে তা বিভিন্ন মাধ্যমে পাঠায় কে? প্রেরক পাঠায়। অর্থাৎ প্রেরক বা মডেম পাঠায় উৎস হতে তথ্য গ্রহণ করে সেটিকে এই প্রাপকের নিকট প্রেরণ করার কাজটি করে প্রেরক বা মডেম। ডেটা কমিউনিকেশনের গন্তব্য হিসেবে কাজ করে কোনটি? তো গন্তব্য হিসেবে কাজ করে সাধারণত কম্পিউটার। কেননা কোনো কিছু পাওয়ার পরে আমরা কম্পিউটারে সেভ করি। আচ্ছা, আমরা একটু তথ্যটি দেখি আবার। তো এই যে লক্ষ্য করি, ডেটা ট্রান্সমিশন সিস্টেমটি আবার আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই ক্ষেত্রে প্রথমে কম্পিউটার উৎস হিসেবে সোর্স হিসেবে কাজ করে এবং শেষে গন্তব্য হিসেবেও
এই কম্পিউটার কাজ সম্পন্ন করে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বিট সংখ্যার উপর ভিত্তি করে কত প্রকার? তো বিট সংখ্যার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন পদ্ধতি সাধারণত দুই ধরনের, যেমন প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেম এবং সিরিয়াল ডেটা ট্রান্সমিশন সিস্টেম। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি একসাথে কত বিট স্থানান্তর করতে পারে? 5, 6, 7, 8 বিট। যেমন ব্যাখ্যায় লক্ষ্য করি, প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেমে সাধারণত 8 বিট, 16 বিট, 32 বিট এইভাবে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি কত প্রকার? তো এই ক্ষেত্রে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি হচ্ছে 3 প্রকার, অর্থাৎ এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন, সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন এবং আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, কোন ট্রান্সমিশনে প্রেরক স্টেশনে ডেটাকে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়ে থাকে? তো এখানে সঠিক উত্তর হচ্ছে সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন। আমরা জানি যে সিনক্রোনাস এবং আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রথমে ডেটাকে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়ে থাকে, পরবর্তীতে ওই তথ্যকে ব্লক আকারে প্রাপকের নিকট প্রেরণ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, প্রাপক কম্পিউটার মডেম হতে কোন ধরনের সিগন্যাল থেকে ডেটা গ্রহণ করে থাকে? প্রাপক কম্পিউটার মডেম হতে ডিজিটাল সিগন্যাল গ্রহণ করে। তো এই যে এই ক্ষেত্রে আমরা এই চিত্রটি লক্ষ্য করি, এক্ষেত্রে মডেম কিভাবে মডুলেটর এবং ডিমডুলেটরের কাজ করে। প্রথমে যে উৎস কম্পিউটার, এখান থেকে এই যে সিগন্যাল, লাল সিগন্যাল একটি যাচ্ছে, ডিজিটাল সিগন্যাল গ্রহণ করছে মডেমের মাধ্যমে বা রাউটারের মাধ্যমে। তাহলে মডেম কি করলো, এখান থেকে এইখানে কি করলো, আমি আবার একটু প্রথম থেকে যাচ্ছি, এই যে ডিজিটাল সিগন্যাল গ্রহণ করছে, একটু লক্ষ্য করি, ডিজিটাল সিগন্যাল গ্রহণ করছে মডেম। কোথা থেকে? উৎস থেকে। তো এই ডিজিটাল সিগন্যালকে মডেম কি করবে, অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে, এই যে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে আবার এই প্রাপক মডেমের নিকট প্রেরণ করছে। এখন প্রাপক মডেম ওই তথ্যকে বা ওই সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এই কম্পিউটারে পাঠাবে। এই যে লক্ষ্য করি, এই যে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর হয়ে কম্পিউটারে যাচ্ছে, লক্ষ্য করি। সেজন্য বলা হচ্ছে মডেম যখন তথ্য গ্রহণ করে পাঠায় তখন সেটি মডুলেটর হিসেবে কাজ করে, এবং প্রাপক মডেমটি আবার যখন তথ্য গ্রহণ করে কম্পিউটারের কাছে পাঠায় তখন সেটিকে ডিমডুলেটর হিসেবে কাজ করে। স্টার্ট বা স্টপ ট্রান্সমিশন বলা হয় কোন ডেটা ট্রান্সমিশনকে? এখানে সঠিক উত্তর হচ্ছে এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনের সাধারণত স্টার্ট বিট থাকে এবং স্টপ বিটের সাথে সম্পর্ক, সেজন্য অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনকে স্টার্ট এবং স্টপ ট্রান্সমিশন হিসেবেও আখ্যায়িত করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, লাইভ টিভি সম্প্রচার স্ট্রিমিং ভিডিও ডেটা স্থানান্তরের মেথড কোনটি? তো এটি হচ্ছে আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন, কেননা লাইভ টিভি সম্প্রচার বা স্ট্রিমিং ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনো বিশেষ করে সিগন্যালের কোনো ডিলে থাকে না, সরাসরি সম্প্রচার করা হয়, সেজন্য রিয়েল ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে। এই ক্ষেত্রে বলা হয় আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন সিস্টেম। পরবর্তী প্রশ্ন, সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রতিটি ব্লকে কতটি ক্যারেক্টার থাকতে পারে? এখানে সঠিক উত্তর হচ্ছে 80 থেকে 132টি। অর্থাৎ সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে ব্লক বাই ব্লক ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে এবং প্রতিটি ব্লকে মোট এই 80টি থেকে শুরু করে 132টি পর্যন্ত ক্যারেক্টার বা বাইট থাকে। পরবর্তী প্রশ্ন, ডেটা কমিউনিকেশন কি? ডেটা কমিউনিকেশন হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। পরবর্তী আরও একটি সহজ প্রশ্ন, ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়াকে কি বলে? ডেটা কমিউনিকেশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, সাইন ওয়েভ কোন সিগন্যালের ওয়েভ ফর্ম? তো সাইন ওয়েভ তৈরি করে সাধারণত অ্যানালগ সিগন্যাল, অর্থাৎ অ্যানালগ সিগন্যাল সাধারণত সাইন ওয়েভ তৈরি করে থাকে এবং ডিজিটাল সিগন্যাল স্কোয়ার ওয়েভ তৈরি করে থাকে। পরবর্তী প্রশ্ন, ডেটা ট্রান্সমিশন স্পিড কত রকমের হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে 3 রকমের হয়ে থাকে। তো এই ক্ষেত্রে যে 3 ধরনের ট্রান্সমিশন স্পিড থাকে সেগুলি হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রড ব্যান্ড। পরবর্তী প্রশ্ন, ধীরগতির ডেটা ট্রান্সমিশনে ব্যবহৃত হয় কোনটি? তো ধীরগতির ডেটা ট্রান্সমিশনে সাধারণত ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন,
একক সময়ে ডেটা স্থানান্তরের পরিমাপকে কি বলে? অর্থাৎ একটি নির্দিষ্ট সময়ে ডেটা পরিমাপ করার মাধ্যমকে বলা হয় ব্যান্ডউইথ। সঠিক উত্তর হচ্ছে ব্যান্ডউইথ। পরবর্তী প্রশ্ন, সময়ের পরিবর্তনের সাথে ভোল্টেজের পরিবর্তনকে কি বলে? তো সময়ের সাথে ভোল্টেজের যে পরিবর্তন হয় তাকে সিগন্যাল বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড কত? তো এখানে সঠিক উত্তর হচ্ছে 802.16 গিগাহার্স। 802.16 গিগাহার্স হচ্ছে ওয়াই ম্যাক্স এর স্ট্যান্ডার্ড। প্রতি সেকেন্ডে কোনো সিগন্যাল যতগুলো ওয়েভ তৈরি করে তাকে কি বলে? তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এক সেকেন্ডে যতগুলো ওয়েভ তৈরি করে তার সমষ্টিকে বলা হয় ফ্রিকোয়েন্সি। পরবর্তী প্রশ্ন, ফ্রিকোয়েন্সি মাপা হয় কোন এককে? হার্সে। সাধারণত হার্স পদ্ধতিতে HZ দিয়ে প্রকাশ করা হয়ে থাকে, যার মাধ্যমে ফ্রিকোয়েন্সি মাপা হয়, যেমন মেগাহার্স, গিগাহার্স, টেরাহার্স ইত্যাদি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, MBPS এর পূর্ণরূপ হচ্ছে মেগা বিটস পার সেকেন্ড। গ নাম্বারটি সঠিক উত্তর, মেগা বিট পার সেকেন্ড। অর্থাৎ পরবর্তী প্রশ্ন, ব্রডব্যান্ড কোথায় ব্যবহৃত হয়ে থাকে? সাধারণত এই রেডিওতে ব্রডব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। রেডিও টেলিভিশনে সাধারণত ব্রডব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, চিত্রে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন মোড? তো এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই যে স্টেশন থেকে সাধারণত বিভিন্ন জায়গায় সমানভাবে তথ্য প্রদান করছে, সম্প্রচার হচ্ছে। তো এই ক্ষেত্রে সাধারণত এটিকে ব্রডকাস্ট মোড হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। যেমন রেডিও, টেলিভিশন এগুলি ব্রডকাস্ট পদ্ধতিতে এই পরিচালিত হয়ে থাকে। পরবর্তী চিত্রটি লক্ষ্য করি, চিত্রে বর্ণিত ট্রান্সমিশনটি কোন ধরনের মোড? তো এখানে লক্ষ্য করলে দেখতে পাই স্টেশন থেকে বিশেষ করে বেছে বেছে দিচ্ছে, অর্থাৎ খকে দিচ্ছে, ঘকে দিচ্ছে, কিন্তু মাঝখানে গ কিন্তু পাচ্ছে না, তাই না? অর্থাৎ এই ধরনের বিশেষ করে সিগন্যাল সিলেক্টিভ কয়েকটি নোডের মাধ্যমে সম্প্রসারণ করাকে বলা হয় এই মাল্টিকাস্ট মোড। অর্থাৎ মাল্টিকাস্ট হচ্ছে একটি নির্দিষ্ট স্থান থেকে সম্প্রচার হবে এবং সেটি কয়েকটি সিলেক্টিভ নোডে গ্রহণ করবে। পরবর্তী চিত্রটি লক্ষ্য করি, নিম্নের বর্ণিত ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন মোড? তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণত ইউনিকাস্ট মোড, একজন তথ্য প্রেরণ করছে আবার একজন গ্রহণ করছে। একজন প্রেরণ করলে অপরজন যদি গ্রহণ করে সেটাকে বলা হয় ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশন মোড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, নিম্নে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন মোড? তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ক দিচ্ছে, খ পাচ্ছে, এটি হচ্ছে একমুখী যোগাযোগ। এই ধরনের ডেটা ট্রান্সমিশন মোডকে বলা হয় সিমপ্লেক্স মোড। সঠিক উত্তর হচ্ছে সিমপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোড। পরবর্তী প্রশ্ন, নিম্নে বর্ণিত ডেটা ট্রান্সমিশনটি কোন ধরনের ট্রান্সমিশন মোড? তো এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই ক প্রেরক, খ প্রাপক, আবার খ প্রেরক, ক প্রাপক উভয়ের সাথে যোগাযোগ করছে, সেজন্য এটিকে বলা হয় ফুল ডুপ্লেক্স মোড। যেমন আমরা মোবাইলে কথা বলি, যেটি ফুল ডুপ্লেক্স মোডে। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এই ক্ষেত্রে এই যে 300 BPS পর্যন্ত এই বিশেষ করে ন্যারো ব্যান্ডের গতি হয়ে থাকে। ন্যারো ব্যান্ডের সর্বনিম্ন গতি কত? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 45 BPS। কারণ ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 300 BPS এবং সর্বনিম্ন গতি হচ্ছে 45 BPS। BPS এর পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় ড্যাশ। তো এখানে সঠিক উত্তর হচ্ছে ভয়েস ব্যান্ড পদ্ধতিতে কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তর হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, একটি চ্যানেলের মধ্যে দিয়ে যদি 10 সেকেন্ডে 1 লক্ষ বিট ডেটা স্থানান্তর হয় তাহলে এর ব্যান্ডউইথ কত? তো এই ক্ষেত্রে বলছে যে 1 সেকেন্ডে কত বিট স্থানান্তরিত হতে পারবে, যাকে বলা হবে BPS। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে এই 1 লক্ষকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে একটা শূন্য কমে যাবে, এই
10,000 বিপিএস। এই যে খ নাম্বারটি সঠিক উত্তর 10,000 বিপিএস। এখানে কিন্তু ক নাম্বারে 10,000 রয়েছে, কিন্তু 10,000-এর এই ক্ষেত্রে রয়েছে কে বিপিএস, কিলো বিটস পার সেকেন্ড, এটি হবে না। এখানে যেহেতু বিট রয়েছে সেজন্য আমাদের বিট পার সেকেন্ড বা বিপিএস উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, বিপিএস এর পূর্ণরূপ কি? বেশ কয়েকবার বলেছি, তোমরা হয়তো পারবে। সঠিক উত্তর হচ্ছে বিট পার সেকেন্ড। পরবর্তী প্রশ্ন, ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ব্যান্ডউইথ বলে। পরবর্তী প্রশ্ন, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ ডেটা ট্রান্সমিশন স্পিড কত বিপিএস? তো এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত এই ভয়েস ব্যান্ড পদ্ধতিতে ডেটা স্থানান্তর হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন লক্ষ্য করি, এমএসবি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এটি সাধারণত 3 নম্বর অধ্যায় যদিও আছে, আমি আলোচনা করবো এই সম্পর্কে আরো বিস্তারিত। পরবর্তী প্রশ্ন, ডেটা ট্রান্সমিশনের গতিকে কয় ভাগে ভাগ করা হয়ে থাকে? সঠিক উত্তর হচ্ছে 3 ভাগে, যেমন ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রড ব্যান্ড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, জিপিআরএস এর পূর্ণরূপ ড্যাশ। তো জিপিআরএস এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। সঠিক উত্তর হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস, যাকে বলা হয় জিপিআরএস। পরবর্তী প্রশ্ন, ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? তো ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত। এখানে কিন্তু 9600 এই যে গ নাম্বারেও রয়েছে, কিন্তু 9600 বিপিএস পর্যন্ত এটি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, যে চ্যানেলে 5 সেকেন্ডে 9600 বিট ট্রান্সমিট করতে পারে তার ব্যান্ডউইথ কত? তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে এই যে 9600-কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে 1 সেকেন্ডে আমরা কত বিট স্থানান্তর হয় বের হবে। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারটি, অর্থাৎ এই 1920 বিপিএস হবে এই 9600-কে যদি 5 দিয়ে ভাগ করি। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ভয়েস ব্যান্ড ব্যবহার করা হয় ড্যাশ। তো এই ক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার হয়ে থাকে সাধারণত কম্পিউটার থেকে প্রিন্টার করার সময়, প্রিন্টারে এই ভয়েস ব্যান্ড পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। অন্যদিকে যে টেলিগ্রাফে ব্যবহার করা হয় ন্যারো ব্যান্ড, এবং পরের দুইটিতে ব্যবহার করা হয় ব্রডব্যান্ড। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার? তো সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার, অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার যথাক্রমে হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। ডেটা ট্রান্সমিশনের স্পিডের ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক হচ্ছে বিপিএস, বিট পার সেকেন্ড। অন্যদিকে কেবিপিএস হচ্ছে কিলো বিটস পার সেকেন্ড, এমবিপিএস হচ্ছে মেগা বিটস পার সেকেন্ড এবং জিবিপিএস হচ্ছে গিগা বিটস পার সেকেন্ড। ন্যারো ব্যান্ডের ডেটার স্পিড কত? ন্যারো ব্যান্ড ডেটার স্পিড হচ্ছে এই 45 থেকে 300 বিপিএস পর্যন্ত, অর্থাৎ সর্বনিম্ন 45, সর্বোচ্চ 300 বিপিএস। পরবর্তী প্রশ্নটি লক্ষ্য করি, সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে সাধারণত কত প্রকার হয়ে থাকে? এখানে সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার, যেমন অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আরও অনেকগুলি প্রশ্ন রয়েছে, তো আজকের ক্লাসটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেজন্য আমি এখানেই ইতি টানতে চাচ্ছি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফিজ।